সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টিভির নিয়মিত আয়োজন সমসাময়িক অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আলোচনা করি গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে। আমরা একটি নির্ধারিত বিষয়ে আলোচনা করছিলাম, সেটি হলো ইসলামী অর্থনীতি। ইসলামী অর্থনীতির এই আলোচনায় অংশ নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন অর্থনীতিবিদ, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি, শিক্ষাবিদ, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ভিসি, আমাদের সকলের শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম অর্থনীতি, ইসলামী অর্থনীতি নিয়ে, এবং ইসলামী অর্থনীতি আলোচনা করতে গিয়ে আমরা আরো অন্যান্য অর্থনীতির যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা তুলনামূলক আলোচনা করেছি। আজ আমরা ইসলামের উৎপাদন ও শিল্পনীতি এই বিষয়ে আপনার সাথে কথা বলবো। আমরা আমাদের এই পার্থিব জীবনকে সুখময় করার জন্য যে অর্থনীতি যে ধারণা দিয়েছে সেটা হচ্ছে উৎপাদন, অর্থাৎ সম্পদ উৎপাদন করলেই সেটি ভোগ করার একটা বিষয় আছে। এই সম্পদ উৎপাদনের ক্ষেত্রে ইসলামের কি কোনো নীতিমালা আছে স্যার? আপনাকে ধন্যবাদ। অবশ্যই আছে, কারণ ইসলাম হলো একটা নৈতিক জীবন বিধান। মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সকল পর্যায়ের সকল ধাপের জন্য নীতিমালা দান করে। তো ইসলাম তো আপনি যেটা বললেন যে এই পার্থিব জীবনেও মানুষের কল্যাণ চায়। এই কল্যাণ যদি চেতে হয় তাহলে তার ভোগ দরকার হবে, ভোগের জন্য পণ্য সামগ্রী দরকার হবে, উৎপাদন দরকার হবে। তো এই সম্পর্কে তো ইসলাম নীরব থাকতে পারে না। ইসলাম একটা নীতিমালা দিয়েছে। তো উৎপাদন সংক্রান্ত নীতিমালার দুটি দিক আছে। প্রচলিত অর্থনীতিতে যে ইকুইলিব্রিয়াম প্রোডাকশন বা ভারসাম্য উৎপাদন সম্পর্কে যে বলা হয়, সেখানে চিন্তা করা হয় যে উৎপাদনের এইটা একটা বিকল্প, যে আমি 1000 ইউনিট তৈরি করতে পারি বা 2000 ইউনিট তৈরি করতে পারি। কোনটা করলে আমার ভালো হবে, কোনটা করা দরকার, কোনটাতে মুনাফা বেশি হবে, এটা হলো তাদের ইকুইলিব্রিয়ামের মূল আলোচনা। তো ইসলামী অর্থব্যবস্থায় সেটাও একটা ব্যাপার আছে, কিন্তু তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো একটা সাধারণ নীতিমালা, যেটা নাকি মানুষের ইন দি ব্যাক অফ মাইন্ড অফ দি প্রডিউসারের মনের ভিতরে থাকে, যে উৎপাদনের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, এবং তা বাস্তবায়নের জন্য যে কতগুলো নীতিমালা, সেটা বেশি গুরুত্বপূর্ণ, এবং সেটা প্রচলিত অর্থব্যবস্থায় আলোচনা করা হয় না। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই, যে প্রোডাকশনের ক্ষেত্রে একটা নীতিমালা হলো যে কতটুকু করা হবে, ভারসাম্য উৎপাদন কোথায় হবে। আরেকটা হলো এখানে পৌঁছার আগে ইন দি ব্যাক অফ মাইন্ড নেপথ্যে আমাদের কতগুলি সাধারণ নীতিমালা। এই সাধারণ নীতিমালাগুলি বেশি ইম্পর্ট্যান্ট, কারণ এটাই মানুষের কল্যাণ, ক্ষতি, অকল্যাণ এইগুলি নিয়ে চিন্তা করে। তো ইসলামী দৃষ্টিভঙ্গিতে যে এটার গুরুত্ব বেশি, ওইটার হ্যাঁ যেটা আছে আর কি সাধারণ নীতিমালা, এই দুইটা নীতিমালা আছে। তো সাধারণ নীতিমালাটা নিয়ে যদি একটু কথা বলতে চান, সাধারণ নীতিমালাটা। তো এই ব্যাপারে আমি একটু তুলনামূলকভাবেই আলোচনা করতে চাই। সাধারণ নীতিমালার গোড়াতেই বলতে হয় যে প্রচলিত অর্থব্যবস্থায় একজন প্রডিউসার চিন্তা করে তার ব্যক্তি স্বার্থ, কিভাবে তার স্বার্থ সর্বোচ্চ হবে, এই জিনিসটা তার একটা জিনিস থাকে। ইসলামী অর্থব্যবস্থায় তার ব্যক্তির যে স্বার্থ অথবা কল্যাণ সেটা তো থাকবেই, কিন্তু সেখানে সমাজ চিন্তা থাকে, ইসলামী নীতিমালা থাকে। আমি যদি দেখি এখানে আমার ব্যক্তির স্বার্থ হচ্ছে কিন্তু ইসলামের বিরুদ্ধে, সেটা আমি করব না। আচ্ছা, মানে সমাজের জন্য অকল্যাণ, আমার জন্য কল্যাণ, সেটা আমি করব না। হ্যাঁ, এটা আমি করব না। তো এখানে এই পার্থক্যটা হলো যে প্রচলিত অর্থব্যবস্থায় সেটার ব্যক্তির স্বার্থই মূল লক্ষ্য। কিন্তু ব্যক্তি স্বার্থের ক্ষেত্রে ওই প্রচলিত অর্থনীতিতে তারা সমাজের কল্যাণ হলো কি হলো না এটা দেখবে না, তারা ব্যক্তির লাভ হচ্ছে কিনা সেটা দেখবে। আর ইসলামী অর্থব্যবস্থায় একজন প্রডিউসার দেখতে হবে তার কল্যাণ হোক, সেটা চাই আমরা,
কিন্তু এতে সমাজের কি হলো, ক্ষতি হলো কিনা, ভালো হলো, এটা দেখতে হবে। জি ইসলামের নীতিমালা কি আছে সেটা দেখতে হবে। জি এটা একটা বিরাট পার্থক্য এখানে, ইন দি ব্যাক অফ মাইন্ড। এটা কিন্তু আলোচনায় আসে না প্রচলিত অর্থ ব্যবস্থায়। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হলো এই যে এটা আগেটা থেকেই ফলো করে যে একটা পণ্য সেটা প্রডিউস করলে আমার কল্যাণ হবে, কিন্তু ইসলামে নিষিদ্ধ, যেমন নাকি মদ, নেশা এবং এই যে সেক্সুয়াল অ্যাক্টিভিটিজের জন্য যে নাইট ক্লাব সার্ভিস, এগুলো যদি আমি করি তাহলে প্রফিট যদি খুব বেশিও হয়, আমি ইসলামী প্রডিউসার হিসেবে সেটা করব না, যেহেতু এটা অকল্যাণকর, সমাজের অকল্যাণকর, জি এটা আমি করব না। কিন্তু যারা নাকি ব্যক্তির স্বার্থে প্রডিউস করে তার করবে, কারণ তারা ব্যক্তির স্বার্থকে সর্বোচ্চ করতে চায়, সেটাই চরিতার্থ করতে চায়। আরেকটা নীতি হলো এই যে আমি যখন প্রডিউস করব, আমি ফ্যাক্টরস অফ প্রোডাকশন, উৎপাদনের উপাদানগুলোকে আমি সংগ্রহ করব, তাদেরকে কতটুকু মূল্য দেব, পারিশ্রমিক, তাদের ন্যায্য মূল্য দিব কিনা। আমি যদি একটা প্রচলিত অর্থব্যবস্থার প্রডিউসার হই, তাহলে আমি চেষ্টা করবো একজন শ্রমিককে যত কম দিয়ে পারা যায়। এখানে শ্রমিক শোষণের প্রশ্ন আসে, কারণ শ্রমিকের সংখ্যা যদি দেশে বেশি হয় আর প্রডিউসার এমপ্লয়ার যদি কম হয়, তাহলে সামান্য কিছু দিয়েই আমি শ্রমিক পেয়ে যাব। কিন্তু ইসলামী দৃষ্টিতে ঠিক হলো না, এটা অন্যায় হলো। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ধ্বংস তাদের জন্য যারা অন্য থেকে নেওয়ার সময় পুরোটাই নেয় আর তাদেরকে দেওয়ার সময় কম দেয়। তখন আমি যদি ইসলামী প্রডিউসার হই, তাহলে যদিও আমি প্রচলিত অর্থব্যবস্থায় এবং বাজার চাহিদা মার্কেট সিস্টেমে আমি তাদেরকে শোষণ করতে পারি, ইসলামী প্রডিউসার হিসেবে আমি শোষণ করব না, মানে ন্যায্য মূল্য দেব। শুধু শ্রমিক না, অন্যান্য যত ফ্যাক্টরস অফ প্রোডাকশন তাদেরকে ন্যায্য মূল্য দেব। প্রডিউসারের আরেকটি ব্যাপার হলো প্রতিযোগিতা। আমি যদি একটা কনভেনশনাল ইকোনমিক্সের প্রডিউসার হই, তাহলে আমি চেষ্টা করব যে যারা নতুন এখান দিয়ে ঢুকতে চেষ্টা করে তাদেরকে কি করে বের করে দেওয়া যায়, কারণ আমি চাই না তারা আমার মার্কেটের শেয়ার নিয়ে যাক, প্রতিদ্বন্দ্বী হোক, সেটা আমি চাই না। ইসলামী প্রডিউসার হলে এটা আমার ইন দ্য ব্যাক অফ মাইন্ড নিয়ম থাকবে যে আল্লাহ তাআলা বলেছেন তাআওয়ানু আলাল বির, যারা ভালো কাজে সহযোগিতা করো, অন্যের ক্ষতি করো না। এই নীতিটা প্রোডাকশনের ব্যাপারও থাকতে হবে। আমি তাদেরকে সহযোগিতা করব। প্রতিযোগিতা করতে পারি এইভাবে যে আমি আমার কস্ট, উৎপাদন ব্যয় কমালাম, দাম কমিয়ে দিলাম, যারা নাকি কনজিউমার তাদের সুবিধা হলো, আমার পণ্যের মান বাড়ালাম, এটা লাভ হলো। এটা এদিক দিয়ে আমি প্রতিযোগিতা করি তাদের সাথে, কিন্তু তাদেরকে বের করে দেবো সেটা করব না। কিন্তু প্রচলিত অর্থ ব্যবস্থায় আমি তাদেরকে বের করে দেবো, কারণ আমি চাই না তারা আমার এই ইন্ডাস্ট্রিতে এসে আমার কিন্তু শেয়ার করুক। আরেকটি বিষয় হলো যে শুধু এই সুস্থ প্রতিযোগিতা না, বরং সহযোগিতা। এটা ইসলামী অর্থব্যবস্থার একটা ইউনিক সিস্টেম যে আমরা প্রতিযোগিতা করলাম, এর সাথে সহযোগিতাও করলাম। প্রতিযোগিতা মানে কিন্তু তারা মরে যাক, আমি বেঁচে থাকি, এটা কিন্তু মেইন প্রিন্সিপাল প্রতিযোগিতার। ইসলামী প্রতিযোগিতার প্রিন্সিপাল হলো যে আমি বেঁচে থাকবো, আরও ভালো করব, অন্যরা খারাপ করুক সেটা চাই না, অন্যরাও ভালো করুক, কিন্তু তাদের চেয়ে আমি ভালো করি। তো এই জন্য এখানে বলা হয়েছে তুমি তাদের সাথে সহযোগিতা করো। সহযোগিতা করলে যদি নতুন একটা প্রডিউসার আসলো, সে কি করে প্রডিউস করতে হয়, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে সুন্দর করতে হয় জানে না, তাদের কিছুটা শিখিয়ে দিলাম। এটাই বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি নিজের জন্য যেটা ভালো মনে করো, তাহলে অন্যর জন্য সেটা ভালো মনে করো, তাদেরকে সাহায্য করো, তাদের বিপদে এগিয়ে আসো। এটা সহযোগিতার একটা সিস্টেম এবং প্রিন্সিপাল, যেটা নাকি প্রোডাকশনের ক্ষেত্রেও প্রযোজ্য। উৎপাদনের ক্ষেত্রে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো শ্রমিক মালিক সম্পর্ক। যারা নাকি এমপ্লয়ার আছে, মালিক আছে, তারা শ্রমিকদেরকে ভাই হিসেবে গ্রহণ করবে। সম্পর্ক হবে ভ্রাতৃত্বের, ব্রাদারহুড। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের যারা
এমপ্লয়ি আছে যাদেরকে কাজে লাগিয়েছো, তারা হলো তোমাদের ভাই, তারা তোমাদের ভাই, ভাইয়ের মতো তাদেরকে সম্পর্ক স্থাপন করো, তাদের সাথে ওইরকম আচরণ করো, তাদেরকে এতটুকু মিনিমাম খাবার দাও যেটা নাকি তুমিও খাও, এদের মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং এর মধ্যে যেন তেমন পার্থক্য না হয়। এখন এমপ্লয়ারদের দায়িত্ব হলো তাদের এটা মেনটেন করা, আর যারা নাকি এমপ্লয়ি, যারা শ্রমিক, তাদের উচিত হবে যে দায়িত্বটা তাদের উপর আছে, যে কাজটা করা সেটা করা, ফাঁকি না দেওয়া। আমরা কিন্তু দেখি প্রচলিত অর্থব্যবস্থায় যারা নাকি শ্রমিক তারা ফাঁকি দিতে চেষ্টা করে, কারণ মালিকরা তাদেরকে ঠকাতে চেষ্টা করে, ওরা চায় ঠকাতে, আর ওরা পাল্টা তারা এটা ফাঁকি দেয়। তো এই ধরনের সম্পর্ক থাকবে না, একটা সুন্দর একটা ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে, এটা একটা ইসলাম প্রিন্সিপাল। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো সমাজ চিন্তা। সমাজ চিন্তা হলো এই যে আমি যখন কোনো কিছু প্রডিউস করব তখন এটাতে শুধু আমার লাভ হবে এটা দেখব, সমাজের কোনো ক্ষতি হলো কিনা সেটা দেখব না, এটা হবে না। ধরুন আমি একটা আবাসিক এলাকায় একটা ফ্যাক্টরি করলাম, সেখানে বিকট আওয়াজ হয়, গ্যাস নিঃসরণ হয়, সেখানে এয়ার পলিউশন হয়, বর্জ্য ফেলা হয়, দুর্গন্ধে মানুষ হাঁটতে পারে না। এটা হলো সোশ্যাল কস্ট। এগুলো যদি আমি ঠিকভাবে ডিসপোজালের ব্যবস্থা করি তাহলে এটা আমার একটা খরচ আছে, সেই খরচটা বাঁচাবার জন্য আমি সেটা করি না, এই খরচটা সমাজের উপর চাপিয়ে দেই। আমি ইসলামী প্রডিউসার হিসেবে এই কাজটা আমি করব না। একজন কনভেনশনাল প্রডিউসার হিসেবে প্রচলিত অর্থ ব্যবস্থায় আমি কিন্তু সেটা করতে পারি। আমাকে যদি সরকার বাধা না দেয় তা আমি করতে পারি, দেশে যদি আইন না থাকে এটা করতে পারি, এবং আইন থাকলেও আমি যদি ফাঁকি দিতে পারি সরকারকে সেটা আমি করতে পারি। কিন্তু ইসলামী অর্থ ব্যবস্থায় তো এই যে আইনটা এবং পুলিশটা আমার হৃদয়ের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, সমাজের কোনো ক্ষতি করা যাবে না। তো এই ইসলামী প্রডিউসার হিসেবে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল। উৎপাদনের ক্ষেত্রে আরেকটা প্রিন্সিপাল হলো উৎপাদনে ধোঁকাবাজি না করা। আমি একটা ওষুধ তৈরি করলাম, লিখে দিলাম যে এর মধ্যে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস উপাদান আছে, কিন্তু দিলাম না, যেটা দামি এটা দিলাম না, অথবা যতটুকু দেওয়া দরকার ততটুকু দিলাম না। এটা কিন্তু একটা বিরাট সমস্যা, বিশেষ করে আমাদের উন্নয়নশীল দেশে, ডেভেলপিং কান্ট্রিতে। এটা সরকার সেটা বাস্তবায়ন করতে পারে না প্রিন্সিপালগুলো, এবং বাস্তবায়ন করার ক্ষেত্রেও আমি একটা খারাপ কাজ করলাম, ধোঁকাবাজি করলাম, এখন একজন অফিসার আছে তাকে ঘুষ দিয়ে এটা আমি বেঁচে গেলাম। তো এখানে এই ওষুধটাকে, এটা খারাপ ওষুধ দিয়ে মানুষ মারলাম কিন্তু আমি, কিন্তু লাভ হলো কি আমার ব্যক্তি স্বার্থ উদ্ধার হলো। ইসলামী হিসেবে এটা করা যাবে না। এটা যদি করি তাহলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই জবাবদিহিতার জিনিসটা আমার মনের মধ্যে গেঁথে থাকবে। এটি হলো উৎপাদনের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল। আরেকটা প্রিন্সিপাল হলো মার্কেটিং ব্যাপারে আমি এমন কিছু নীতি গ্রহণ করলাম যে প্রডিউসাররা ক্ষতিগ্রস্ত হয়, আমি বেনিফিট পাই। ধরেন কোনো একটা জিনিস তৈরিতে আমরা 10 জন লোকে প্রডিউস করি, উৎপাদনকারী 10 জন, এই 10 জনে মিলে আমরা একটা সিদ্ধান্ত করলাম, সিন্ডিকেট তৈরি করলাম যে এটার দাম তো 10 টাকা হয়, আমরা 15 টাকার কমে বিক্রি করব না, সবাই 15 টাকা বিক্রি করব। এই সিন্ডিকেট করে কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়। এই বিশেষ করে দেখেন ইসলামী যে অকেশনগুলি, রোজার সময়, ঈদের সময়, নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো যেটা নাকি মার্কেটে পাওয়া যায়, সাপ্লাই আছে দেশে কিন্তু দাম বেড়ে গেছে, একটা সুযোগ পেলেও দাম বাড়িয়ে দিয়েছে সিন্ডিকেট করে, এটা করা যাবে না। বাজারের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘটনা আমরা সবাই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটে গেলেন, দেখলেন যে শস্য দানা বিক্রি হচ্ছে, এটা উপরে ভালো, ভিতরে হাত দিয়ে দেখলেন যে খারাপ। তিনি বলেন মান গাশশা ফালাইসা মিন্না। এই যে প্রোডাকশনের উৎপাদন করার পরে যে মার্কেটিং, এই বাজারজাতকরণ, সেখানেও তারা এই ধোঁকাবাজি করে বেশি প্রফিট করে নেয়, এটা করা যাবে না। এটা উৎপাদনের ক্ষেত্রে একটা প্রিন্সিপাল। মার্কেটিংটাও উৎপাদনেরই একটা অংশ। উৎপাদন ক্ষেত্রে আরেকটা ইসলামিক প্রিন্সিপাল হলো যে উৎপাদনকে ভালো মানে করার জন্য, মান উন্নয়নের জন্য একটু চেষ্টা করা। কোরআনে বলা হয়েছে
ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর জীবিকা অন্বেষণ করো। এই অন্বেষণ করা কিন্তু চাকরি করা না, শুধু অন্বেষণ করা শুধু প্রডিউস করা না, অন্বেষণ হলে ওইটা এমন এমন উদ্ভাবন করা যাতে মানুষের উপকার হয় এবং আমারও লাভ হয়। টেকনোলজিক্যাল চেঞ্জ, এটা যদি আমরা করতে পারি তাহলে এটা ইসলামিক প্রিন্সিপালের সাথে কনসিস্টেন্ট, সামঞ্জস্যশীল, যে আমরা যেই পণ্যটা উৎপাদন করলাম তার মানটা বাড়াই। মানটা বাড়াইলে আমারও লাভ হইল, যারা কনজিউমার ভোক্তা তাদের লাভ হইল, জাতির লাভ হলো। তো এই ধরনের অনেক প্রিন্সিপাল আছে ইসলামী নীতিমালা। এগুলো যদি অনুসরণ করা হয় তাহলে দেখা যাবে একটা দেশে সুন্দরভাবে ভালো ভালো পণ্য উৎপাদিত হচ্ছে, যারা উৎপাদনকারী তাদেরও লাভ হচ্ছে, যারা ভোক্তা তারাও বেনিফিটেড হচ্ছে, এবং জাতির ইকোনমিক উন্নয়ন হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে। স্যার, আপনার খুব চমৎকার করে উৎপাদন নীতি যেটি আপনি আলোচনা করলেন। এখন আমরা, আপনি শুরুতে মানে দুটো বিষয় বলেছিলেন, একটি হলো সাধারণ নীতি আর একটা হলো উৎপাদনের ভারসাম্য নীতি। এখন আমরা আগে জানলাম যে সাধারণ নীতি এবং ইসলামী যে নীতি এর মধ্যে আপনি একটা পার্থক্যমূলক আলোচনা, তুলনামূলক একটা আলোচনা করেছেন। এখন আমরা একটু আপনার কাছে জানতে চাই যে উৎপাদনের ভারসাম্য নীতি, এই বিষয়ে মানে সাধারণ অর্থনীতি এবং ইসলামী অর্থনীতির মধ্যে কোনো পার্থক্য বা ব্যবধান আছে কিনা? আপনি ঠিকই বলেছেন যে উৎপাদনের দু ধরনের নীতি আছে। একটা হলো সাধারণ নীতি, যেটা নাকি প্রচলিত অর্থব্যবস্থায় আলোচনা করা হয় না, যেটা আমরা আলোচনা করলাম। জি স্যার। যেটা আলোচনা করা হয় সেটা হলো এই যে কোনো একটা পণ্য তৈরি করতে গিয়ে কতটুকু উৎপাদন করা হবে, ভারসাম্য কতটুকু করলে ভারসাম্য হবে, ইকুইলিব্রিয়াম প্রোডাকশন হবে। জি। ধরুন একটা পণ্য 10,000 ইউনিট তৈরি করলো, এর মধ্যে যদি আরও 10টা ইউনিট তৈরি করে, 10টা ইউনিট তৈরি করতে যদি 1,000 টাকা খরচ লাগে, এটা বিক্রি করে যদি 1,100 টাকা পাওয়া যায় তাহলে লাভ হলো 100 টাকা। তো এখানে এই উৎপাদনকারী সেখানে থামবে না, কারণ আরও যদি প্রডিউস করে তাহলে 100 টাকা লাভ হচ্ছে। এভাবে যতই প্রডিউস করে ততই লাভ, একটু একটু লাভ বাড়বে, আস্তে আস্তে লাভটা কমবে, কিন্তু এক পর্যায়ে এমন হয়ে যাবে যে লাভটা জিরো হয়ে যাবে। তো প্রচলিত অর্থব্যবস্থায় বলা হয় যে ভারসাম্য উৎপাদন, অর্থাৎ যে উৎপাদন করলে সবচেয়ে বেশি মুনাফা হবে সেটা হলো এমন অবস্থা যে বাড়তি উৎপাদন করলে আর বাড়তি লাভ হলো না, জিরো হয়ে গেল। এর আগে পর্যন্ত তার উৎপাদন করা লাগবে, কারণ আগে পর্যন্ত উৎপাদন করলে তার একটু একটু লাভ হচ্ছে। তো এটাকে ভারসাম্য উৎপাদন বলা হয়, ইকুইলিব্রিয়াম প্রোডাকশন বলা হয়। আচ্ছা। প্রচলিত অর্থব্যবস্থায় ইকুইলিব্রিয়াম প্রোডাকশনের ব্যাপারে এটি আলোচনা করা হয়। তো এই নীতিতে ইসলামী অর্থব্যবস্থা আর প্রচলিত অর্থব্যবস্থায় কোনো পার্থক্য নাই। আচ্ছা। কারণ এটা বিকল্প, আরেকটা বিকল্প, আরেকটা বিকল্প, তিনটা বিকল্পের মধ্যে এই লাস্টটা যদি উৎপাদন করলে সবচেয়ে বেশি মুনাফা পাওয়া যায়, এটা করাতে কোনো অসুবিধা নাই। যদি একটা বিরাট যদি শর্ত আছে একটা, যে অন্যান্য সাধারণ নীতিমালা যদি ফলো করা হয় তাহলে উৎপাদনের মধ্যে সেই বিকল্পই গ্রহণ করবে যেখানে তার প্রফিটটা একটু বেশি হয়। জি। তো এটাতে কোনো অসুবিধা নাই। এই নীতি প্রোভাইডেড যে আগের সাধারণ নীতিমালাকে ফলো করে। আগের সাধারণ নীতিমালা ফলো না করলে এটা ইনভ্যালিড হয়ে যায়, অবৈধ হয়ে যাবে, অবৈধ হয়ে যায়। তো ওইটা হবে না। সাধারণ নীতি ফলো করলে এই ভারসাম্য নীতিকে ফলো করাতে কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। যেহেতু সাধারণ নীতির মধ্যে আমরা মানে এই উৎপাদনের ভালো মন্দ দিকগুলো বিবেচিত হয়, মানে সমাজের উপকার অপকার, এরপরে ব্যক্তি এবং সামষ্টিক সব বিষয়গুলো ভাবা হয়। কিন্তু সাধারণ অর্থনীতিতে তো ওই সাধারণ নীতিগুলো ভাবা হয় না, তাদের পিছনে থাকে, পিছনে এগুলি ধরে না তারা। কিন্তু ইসলামে এটাকে খুবই কঠোরভাবে এটা মানা হয়। আর যে বিষয়টা আপনার হলো ভারসাম্য নীতিতেও এটা ইসলামের জন্য প্রযোজ্য যদি সাধারণ নীতিটা ঠিক থাকে, ফলো করা হয়, ফলো করলে এতে কোনো অসুবিধা নেই। জি। এক্ষেত্রে জাতীয় উৎপাদন নীতিতে এই বিষয়গুলো কিভাবে আসে স্যার, ইসলামী অর্থনীতিতে এবং সাধারণ অর্থনীতিতে? ইসলামী জীবন ব্যবস্থা একটা হলো ব্যষ্টিক এবং জাতীয় এবং সামষ্টিক সবই একসাথে।
ব্যষ্টিককে বাদ দিয়ে সামষ্টিক নয়, আবার সামষ্টিককে বাদ দিয়ে ব্যষ্টিক নয়। তো ব্যক্তি নীতিমালা ফলো করবে, রাষ্ট্র সেটাকে বাস্তবায়নটা নিশ্চিত করবে। তো এই দৃষ্টিভঙ্গিতে ইসলামী অর্থনীতিতে, ইসলামী অর্থব্যবস্থায় একটা রাষ্ট্রীয় শিল্পনীতি থাকতে হবে। এর মধ্যে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন নীতি থাকতে পারে। আমি সাধারণ কয়েকটা জিনিস বলছি। প্রথম একটা ব্যাপার হলো যে শিল্পনীতি হতে হবে উৎপাদন বান্ধব, শিল্প বান্ধব। এটা এমন হইতে পারবে না যে এখানে বাধা সৃষ্টি করা হলো, অতিরিক্ত ট্যাক্স দিয়ে তাদেরকে এখানে বাধা দেওয়া হলো, এরকম কিছু করা যাবে না। যেহেতু ইসলাম দুনিয়ারও শান্তি চায়, দুনিয়ার শান্তির জন্য উৎপাদন দরকার, পণ্য সামগ্রী দরকার। তো যে সমস্ত পণ্য সামগ্রী দরকার সেটার জন্য সহযোগিতা করা উচিত সরকার পক্ষ থেকে। এটা হলো এক নম্বর নীতি। শিল্পনীতির আরেকটা দিক হলো এই যে ব্যক্তির স্বার্থে যদিও আমি এমন জিনিস তৈরি করতে চাই যেটা সমাজের জন্য ক্ষতিকর, মানুষের জন্য ক্ষতিকর, এটার জন্য আমরা না করতে পারি একটা আইন করা দরকার। হারাম কোনো জিনিস তৈরি করা যাবে না। এবং শুধু হারাম না, কোনো একটা দেশ যদি স্বল্প আয়ের দেশ হয় তাহলে সেখানে লাক্সারি আইটেমটা প্রডিউস করার এটা উৎসাহিত হওয়া ঠিক না। তখন এমন জিনিস তৈরি করা দরকার, উৎসাহিত করা দরকার যে মানুষ যেন প্রডিউসাররা সেই জিনিসগুলো তৈরি করে যেটা মানুষের জন্য বেশি দরকার, প্রয়োজন এবং কল্যাণকর, মানে কল্যাণকর, মূল্যের দিক থেকে নাগালের মধ্যে। রাইট। আমি বাংলাদেশের কনটেক্সটে একটা কথা বলি। আমি বললাম না যে দেশের বিভিন্ন প্রেক্ষাপটে ইসলামী শিল্পনীতি বিভিন্ন হবে। বাংলাদেশের কনটেক্সটে সরকারের পক্ষ থেকে এমন একটা নীতি থাকা উচিত, শিল্পনীতি থাকা উচিত যে গ্রামীণ যে জনগণ, অর্থনীতি, তাদের হস্তশিল্পগুলি তারা তৈরি করতে পারে, তাদেরকে বিনা সুদে ঋণের ব্যবস্থা করা এবং তাদের এগুলি মার্কেটিংয়ের ব্যবস্থা করা। তো এরকম একটা শিল্পনীতি থাকা দরকার যে যারা নাকি ক্ষুদ্র শিল্পের অধিকারী আছে বা তাদের পটেনশিয়াল আছে, সম্ভাবনা আছে, তারা যেন সে শিল্পটা করতে পারে বাংলাদেশের কনটেক্সটে। এটি স্যার আপনি আপনার তরফ থেকে বললেন বিষয়টা বাংলাদেশের পার্সপেক্টিভে। আমি আগেই বলেছি যে ইসলামী শিল্পনীতিগুলো বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন রকম হবে। আমি বাংলাদেশের কনটেক্সটে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি এটা হওয়া উচিত। জাতীয় শিল্পনীতির মধ্যে আরেকটা অত্যন্ত ইম্পর্টেন্ট শিল্পনীতি হওয়া উচিত অসুস্থ প্রতিযোগিতাকে বন্ধ করে দেওয়া। যদি সরকার দেখে যে কোনো একটা শিল্পপতি, কোনো একটা শিল্প প্রতিষ্ঠান অন্যদেরকে নষ্ট করে দিচ্ছে, নতুন এন্ট্রিকে তারা ডিসকারেজ করছে, এটা বন্ধ করে দেওয়া। এখানে তাদের সুস্থ প্রতিযোগিতা এটা নিশ্চিত করা, এটা ইনশিওর করবে রাষ্ট্র, সরকারের দায়িত্ব। এটা বাস্তবায়ন নিশ্চিত করবে রাষ্ট্র এবং দেখবে যে একচেটিয়া কারবার হতে না পারে। এটা একটা নীতি। আরেকটা নীতি হলো এই যে সরকারকে দেখতে হবে যে কোনো সিন্ডিকেট করে কোনো কনজিউমারদের ক্ষতি করতে না পারে এবং কোনো ক্ষতিকর কিছু না করতে পারে। আমি আগে যেটা বলেছিলাম সেটা হলো ব্যক্তির দিক দিয়ে, কিন্তু রাষ্ট্রের পক্ষ থেকে এটা নিশ্চিত করতে হবে আইনগতভাবে। শিল্পনীতির মধ্যে আরেকটা জিনিস হলো যেটা নাকি জেনারেল প্রিন্সিপাল ইসলামের, সেটা হলো এই যে ইসলামের যে নীতিমালা আছে, যেভাবে অন্যান্য ক্ষেত্রেও সরকারকে নিশ্চিত করা, এই ইসলামী অর্থনৈতিক ক্ষেত্রে, বিশেষ করে প্রোডাকশনের ক্ষেত্রে, শিল্পর ক্ষেত্রে যে সমস্ত নীতিমালাগুলো আছে, সেটা যদি কোনো ব্যক্তি সেটাকে লঙ্ঘন করতে চায়, সরকার তাকে ধরবে এবং সেটা নিশ্চিত করবে যে সে এটা অনুসরণ করে। তো ইসলামী শিল্পনীতি সম্পর্কে এটা বিভিন্ন কনটেক্সটে বিভিন্ন জিনিস আসবে, কিন্তু এগুলি হলো সাধারণ কয়েকটা জিনিস যেটা প্রত্যেকটা সরকারকে এটা অনুসরণ করা উচিত। জি, ইসলামী শিল্পনীতির ক্ষেত্রে আরেকটা প্রিন্সিপাল হলো পরিকল্পনা সংক্রান্ত। যারা উৎপাদনকারী প্রডিউসার আছে তারা মনে করে যে হয়তো দেশে এরকম চাহিদা হবে, তারা প্রডিউস করতে থাকে, কিন্তু চাহিদা তো এরকম নাও হতে পারে। জি, চাহিদা এরকম নাও হতে পারে, চাহিদা বেশি হয়ে যেতে পারে, অনেক বেশি হয়ে যেতে পারে, বা সরবরাহ অনেক বেশি হয়ে যেতে পারে। তো সরকারের একটা পরিকল্পনা জাতীয় একটা নীতি এরকম থাকতে পারে যে পরিকল্পনা কমিশনে চিন্তা করবে
যে কোন পণ্যগুলো কতটুকু প্রোডাকশন করার জন্য তারা উৎসাহিত করবে, চাহিদা এবং যোগান তার মধ্যে যেন একটা সমন্বয় সাধন হয়। জি, এটা একটা পরিকল্পনাজনিত একটা প্রিন্সিপাল শিল্পনীতি, এটা রাষ্ট্রীয় এটা করা উচিত, করা থাকবে। তো আমরা খুব সুন্দরভাবে আজকে বিষয়গুলো আমরা জানলাম স্যার, যে উৎপাদনের যে সাধারণ নীতি এবং উৎপাদনের ভারসাম্য নীতি এবং রাষ্ট্রীয়ভাবে শিল্পনীতি কি হবে, এই বিষয়গুলো আশা করছি যে আমাদের দর্শকরা চমৎকারভাবে বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। এই কঠিন বিষয়টাকে একেবারে সহজ করে, পানির মতো সহজ করে আপনি উপস্থাপন করেছেন। আশা করছি যে সাধারণ দর্শকরাও এই গুরুত্বপূর্ণ বিষয়টা অনুধাবন করতে পারবেন এবং তারা যখন কোনো উৎপাদনে যাবেন বা উৎপাদন চিন্তা করবেন, এই বিষয়গুলো তারা মাথার মধ্যে রাখবেন এবং এই অনুষ্ঠান দ্বারা তারা অনুপ্রাণিত হবেন আশা করছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, কারণ এই জিনিসগুলো একটু কঠিন হলেও খুব গুরুত্বপূর্ণ, কিন্তু সে কঠিন, কিন্তু আপনি কঠিন রাখেননি, অনেকে অ্যাভয়েড করে যায়। এটা খুব সুন্দরভাবে আপনি বলেছেন। যদিও এই পার্সপেক্টিভে মানে আমাদের দেশের বর্তমান অবস্থা নিয়ে আমরা হয়তো আলোচনা করতে পারবো যে কোন কোন জায়গায় এই ব্যত্যয়গুলো ঘটছে, তো সেটা আমরা অন্য একটা অনুষ্ঠানে সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করছি। আশা করছি যে অর্থনীতির এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা অনুধাবন করতে পারছেন এবং এটি ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে এই বিষয়গুলো যাতে আমরা প্রয়োগ করতে পারি, সেই ধরনের একটা পরিবেশ আমাদের তৈরি করা দরকার। আসুন আমরা সেই পরিবেশ তৈরি এবং একটি ভারসাম্যপূর্ণ অর্থনীতি এবং রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করি। আশা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।